নমস্কার, শুরু করছে বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। প্রতিদিনের মতোই সন্ধ্যে 7টায় বাংলায় যে গুরুত্বপূর্ণ খবরগুলো রয়েছে তার দিকে আমরা নজর রেখেছি এবং আমরা অবশ্যই প্রথমে আজকে নজর রাখতেই হচ্ছে পাথর প্রতিমা যে ঘটনা ঘটেছে এবং আমাদের আজকের প্রথম ইস্যু, বেঙ্গল লাইনের প্রথম ইস্যু, দক্ষিণ 24 পরগনা বিস্ফোরণে কাঁপল পাথর প্রতিমা, মৃত্যু একই পরিবারের 8 জনের। সদ্যজাত থেকে অশীতিপর বেঘরে ঝরল নিষ্পাপ কিছু প্রাণ। পুলিশের নাকের জগায় কালোবাজারে, প্রশাসনের চোখে কি কাপড় বাঁধা রয়েছে? পরবর্তী ইস্যু বেঙ্গল লাইনের ইসলামপুর, নদী থেকে বালি নয় হাত ডোবাতেই উঠে এলো কার্তুজ। বেঙ্গল লাইনের তৃতীয় ইস্যু বর্ধমান, ফেরির ভাড়া বৃদ্ধি ঘিরে তুলকালাম, জনতা পুলিশ ধস্তাধস্তি। বেঙ্গল লাইনের আজ প্রথম যে ইস্যুতে নজর রাখতেই হচ্ছে, আপনাদের সকাল থেকে আমরা সেই আপডেট দেখিয়েছি যে যেভাবে বিস্ফোরণ ঘটলো এবং একই পরিবারের 8 জনের প্রাণ একেবারে চলে গেল এবং আমরা দেখেছি যে সেখানে 4 জন শিশুর পর্যন্ত মৃত্যু হলো এবং 2 শিশুর বয়স 1 বছরেরও কম। অর্থাৎ আমরা এর আগেও দেখেছি একের পর এক বাজি বিস্ফোরণের ঘটনা। আমরা দেখেছিলাম এগরা, আমরা দেখেছিলাম বজবজ, আমরা দেখেছিলাম উলুবেড়িয়া, কল্যাণী, চলতি বছরেই আমরা দেখেছি কল্যাণীর ঘটনা এবং তারপরে আজকে আবারও যুক্ত হলো পাথর প্রতিমার নাম। এইভাবে আর কত মানুষের জীবন যাবে, যেখানে বারবার যে ঘটনাগুলোর কথা আমরা বলছি আপনাদেরকে, সেখানে বারবার আমরা দেখতে পাই প্রশাসন, পুলিশ এদের গাফিলতির অভিযোগ ওঠে এবং সেখানে সমালোচনা হয় রাজনৈতিক মহলে। কিন্তু তারপর কিছুদিন যাবার পরেই কিন্তু আবারও গজিয়েছে ওই অবৈধ বাজির কারখানা এবং আবারও পাথর প্রতিমায় যে ঘটনা ঘটলো সেখানে পুলিশ কিন্তু বলছে যে মজুদ বাজি থেকেই এই বিস্ফোরণের ঘটনা। সেখানেই প্রশ্ন, তাহলে কোথায় নজরদারির অভাব, কোথায় এখনো খামতি? তাহলে সাধারণ মানুষ এভাবেই কি তাদের মৃত্যু দেখতে হবে আমাদেরকে? এখানেই কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে। যেভাবে ঘটনা ঘটলো দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা, আপনারা জানেন যে প্রচন্ড শব্দে একের পর এক বিস্ফোরণ, একই পরিবারের 8 জনের মৃত্যু, সেখানে 4 জন শিশুর পর্যন্ত মৃত্যু হয়েছে। সত্যি মর্মান্তিক। এবং এখানে আমরা জানি যে যেইভাবে ঘটনাগুলো ঘটছে একের পর এক বাজি বিস্ফোরণের ঘটনা, সেখানে দাঁড়িয়ে প্রশ্ন যে প্রশাসন কি তাহলে হাত গুটিয়ে বসেছিল? যেখানে একেবারে প্রশাসনের নাকের ডগায় আমরা দেখেছি বাড়ির মধ্যে বাজি বিস্ফোরণের ঘটনা ঘটলো। আমরা চলে যাব, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, প্রথমেই নজর রাখবো যে ঘটনার দিকে। আমরা সকাল থেকেই নজর রেখেছি কি হয়েছে, কিভাবে হয়েছে, সেটা নিয়ে বিস্তর সমালোচনা চলছে। কিন্তু প্রথম প্রশ্ন যে যেখানে আতশবাজি, বাজি তৈরির লাইসেন্স ছিল, সেই ঘটনায় বিধায়ক বলছেন এবং পুলিশ বলছে যে এই মজুদ বাজি থেকেই বিস্ফোরণের ঘটনা। তাহলে আতশবাজির যেখানে লাইসেন্স দেয়া ছিল সেই অনুমোদন পত্র সত্ত্বেও কিভাবে তাহলে কি তার আড়ালে শব্দবাজি তৈরি করা হচ্ছিল সেখানে? কারণ আমরা দেখেছি যে শব্দবাজির যে তীব্রতা, এই যে প্রচণ্ড শব্দে পরপর বিস্ফোরণ, সেখান থেকে তো এই প্রশ্নই সামনে আসে যে সেখানে কি শুধুমাত্র আতশবাজি অর্থাৎ সবুজবাজি তৈরি হতো, নাকি এর আড়ালে তৈরি হতো এই শব্দবাজি? এ নিয়েও কিন্তু একটা প্রশ্ন, প্রসেনজিৎ। একেবারে সানন্দ, দেখো, আমরা যখন গতকাল রাত্রে প্রথমে এই ইনসিডেন্টের খবর পাই, তখন এলাকার মানুষজনের সাথে যখন কথা হচ্ছিল তখন কিন্তু প্রথমেই তাদের যে আতঙ্ক সেটাই কিন্তু ধরা পড়েছিল তাদের গলায়। আর তার কারণ আমরা যখন ফোনের অন্য পার থেকে কথা বলছিলাম তখন কিন্তু আমরা সেই সময় যে তীব্র আওয়াজ বিস্ফোরণের সেটা কিন্তু আমাদের কানে আসছিল এবং তখনই কিন্তু আন্দাজ করা গিয়েছিল যে বড়সড় বিস্ফোরণের ঘটনাই কিন্তু এই দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের অন্তর্গত এই ঢোলাহাট থানার তৃতীয় ঘিরি এলাকায় ঘটেছে। সেই খবরের পর যখন ছবি সামনে আসে, প্রথম দাউ দাউ করে জ্বলতে দেখা যায় যে এই বণিক পরিবারের বাড়ি কিভাবে দাউ দাউ করে জ্বলছে এবং একের পর এক বিস্ফোরণ সেখানে কিভাবে হচ্ছে। প্রথমেই যে প্রশ্নটা তুমি করলে যে শুধুমাত্র আতশবাজির নয় বা তার পেছনে অন্য কোনো বাজি তৈরি হচ্ছিল কিনা, সেই বিষয়টিতে কিন্তু আজকে কার্যত শিলমোহর দিয়েছেন সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির যিনি চেয়ারপারসন রয়েছেন তিনি কিন্তু আজকে ঘটনাস্থলে এসেছিলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি দাবি করেছেন যে শুধুমাত্র আতশবাজি নয়, এখানে কিন্তু শব্দবাজিও তৈরি করা হচ্ছিল। এখানে জল বোম যেমন তৈরি করা হচ্ছিল, তেমনি বেশ 125 ডেসিবেলের ওপরের মাত্রার শব্দবাজিও কিন্তু এখানে তৈরি করা হচ্ছিল, সেই দাবি কিন্তু তিনি করেছেন।
পাশাপাশি এলাকার সাধারণ মানুষজন তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত। অনুমোদন পত্র ব্যবহার করে সেই আড়ালেই কি চলতো অবৈধ বাজি তৈরির কাজ, এই প্রশ্নই সামনে আসছে। দেখো, এই অনুমোদন পত্র নিয়েও কিন্তু বিস্তর সমালোচনা রয়েছে, বিস্তর অভিযোগ রয়েছে। যে অনুমোদন পত্র ছিল এই চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিকের নামে, সেই অনুমোদন পত্র শুধুমাত্র কিন্তু বাজি বিক্রির ছিল, অর্থাৎ এখানে কিন্তু বাজি তৈরি বা বাজি মজুতের কোনো রকম অনুমতিপত্র তাদের ছিল না, তেমনটাই কিন্তু দাবি করা হয়েছে এই সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির তরফ থেকে। তাদের দাবি যে শুধুমাত্র বাজি বিক্রির অনুমতি তাদের দেওয়া ছিল এবং সেই বাজি বিক্রির অনুমতিপত্রের আড়ালেই কার্যত তারা এই বাজি মজুত, বাজির মশলা মজুত, বাজি তৈরি, এই সমস্ত অবৈধ কাজ কারবার কিন্তু তারা চালিয়ে যাচ্ছিলেন এবং এই কাজ কারবার তারা কিভাবে চালাচ্ছিলেন সেই প্রশ্নও কিন্তু তারা তুলেছেন এবং এলাকার সাধারণ মানুষ কিন্তু এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত। তারা এর আগে একাধিকবার এই বণিক পরিবারকে কিন্তু জানিয়েছেন যাতে এই ধরনের বাজি বা এইভাবে বাজির মশলাপাতি বা বাজি যেভাবে তারা মজুত করছিলেন এলাকায়, সেটা যাতে তারা না করেন সেই বার্তা কিন্তু তাদেরকে বারে বারে দেওয়া হয়েছে। কিন্তু এলাকার মানুষের কোনো কথায় কার্যত কান দেওয়া হয়নি। যারাই বলতে গিয়েছেন তাদের সাথেই কার্যত ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়েছেন এই বণিক পরিবার। সানন্দা। প্রসেনজিৎ, কেবল ট্রেড লাইসেন্স পেয়ে গেলেই কি বাজি তৈরি করা যায়? দেখো, শুধুমাত্র ট্রেড লাইসেন্স পেয়ে গেলে বাজি তৈরি করা যায় না। ট্রেড লাইসেন্স কথার অর্থ হচ্ছে বাজির ব্যবসা করতে পারবে, অর্থাৎ বাজি সেখানে কেনা বেচার কাজ করতে পারবেন। সেটাই কিন্তু মূলত গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যেমনটা দেওয়া হয়। এলাকার ছোটোখাটো ব্যবসায়ীরা যখন নতুন মুদিখানা দোকান করেন বা অন্য ছোট ব্যবসা করেন, তখন তাদেরকে যে ট্রেড লাইসেন্স পঞ্চায়েতের তরফ থেকে দেওয়া হয়, তার মাধ্যম দিয়ে শুধুমাত্র কিন্তু সেখানে কেনা বেচার একটা যে দোকান বা সংস্থা বা কেনা বেচার একটা ঠিকানা বলা যেতে পারে কার্যত, সেটি মাত্র করা যায়। সেখানে প্রোডাকশন করা যায় না, সেখানে বেশি পরিমাণে মালপত্র মজুতও করা যায় না। কিন্তু এই সমস্ত কিছুই কিন্তু করেছিলেন এই বণিক ভাইদ্বয় এবং তারা কিন্তু এই ঘটনা শুধু একদিন দুদিন নয়, টানা 10 বছর ধরে কিন্তু এইভাবেই চালাচ্ছিলেন এবং এর আগে তার ব্যবসা বন্ধ একবার করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে আবারও কিন্তু তিনি ব্যবসা শুরু করেন। বছর 3 ধরে আবার টানা ব্যবসা তিনি করছিলেন এবং এই এলাকার মানুষজনের দাবি যে যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেভাবে ওই পরিবারের মানুষজন মারা গিয়েছেন, একটু অসতর্ক হলে বা ঘটনাটি যদি দিনের বেলায় হতো। অর্থাৎ লাইসেন্স পাওয়ার পর এই বণিক পরিবার তারা কি আরো ফুলে ফেপে উঠতে শুরু করলো? সেখানে লাইসেন্স পেয়ে কি তারা নিয়ম মেনে কাজ করছিল? দেখো, লাইসেন্স পেয়ে যে তারা নিয়ম মেনে কাজ করছিলেন না সেটা কিন্তু সকলের কথাতেই পরিষ্কার। তার কারণ যে লাইসেন্স তাদেরকে দেওয়া হয়েছিল সেই লাইসেন্সের ক্ষমতা তারা অপপ্রয়োগ করেছেন। তার কারণ শুধুমাত্র যেখানে তাদের বাজি বিক্রি বা কেনার অনুমতিপত্র দেওয়া হয়েছিল, সেই অনুমতিপত্রের পেছনেই কিন্তু তারা সেখানে বাজি তৈরি এবং বাজির মশলা মজুত, প্রচুর পরিমাণে বাজি মজুত, সেইগুলো কিন্তু তারা করছিলেন এবং তারা দাবি করছিলেন তাদের কাছে বৈধ অনুমতিপত্র রয়েছে এবং সেই অনুমতিপত্র গ্রামের বেশ কয়েকজনকে তারা দু একবার দেখিয়েওছে। ফলে গ্রামের মানুষজনও কিন্তু এই ঘটনার পর তারা কিন্তু কিছুটা পিছু হটে যান এবং তারা দাবি করেন যে যেহেতু তাদের কাছে অনুমতিপত্র রয়েছে সরকারি। বোমা বিস্ফোরণ মানে এখানেও কিন্তু একটা কনফিউশন রয়ে যাচ্ছে। অনেকেই কিন্তু বলছে যে বাজি নয়, শুধুমাত্র সেখানে বোমাও কিন্তু বাধা হচ্ছিল বা বোমাও মজুদ ছিল। হ্যাঁ, একেবারেই। দেখো, এলাকার মানুষজন কিন্তু সেই অভিযোগ করছেন। তার কারণ তাদের দাবি যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বা বিস্ফোরণের যে তীব্রতা ছিল, আমরা যেমন সকালবেলা দেখেছি যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের কিন্তু দুদিকে দেওয়াল কার্যত পড়ে গিয়েছে, ছাদের খানিকটা অংশ ভেঙে পড়েছে, কার্নিশ ভেঙে পড়েছে। ফলে তীব্রতা কিন্তু ভয়াবহ ছিল। আশপাশের বেশ কয়েকটা বাড়ির অ্যাসবেস্টারের ছাউনি কার্য ভেঙে পড়েছে, বেশ কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়েছে। এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। ফলে এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু দাবি করছেন যে শুধুমাত্র আতশবাজি নয়, তার কারণ আতশবাজির মশলাতে যদি বিস্ফোরণ হতো তাহলে কিন্তু এত ভয়াবহ, এত বড়সড় বিস্ফোরণ হতো না। এখানে শুধুমাত্র আতশবাজি নয়, তার পেছনে দেখেছি সেখানেও কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে আর জনপ্রতিনিধির ভূমিকা নিয়ে সেখানে নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা এবারেও কিন্তু সেরকমই একটা অভিযোগ সামনে আনছেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরেই এই অবৈধ ব্যবসা চলতো এবং সেখানে প্রশাসন জানতো এবং জনপ্রতিনিধি তিনিও জানতেন, কিন্তু তারপরে
তারপরেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, অর্থাৎ প্রশাসনের একটা উদাসীনতার অভিযোগ সামনে এসেছে এবং সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে জনপ্রশাসনের উদাসীনতা এবং পুলিশের গাফিলতি নিয়েও একটা প্রশ্ন উঠছে। একেবারে দেখো, এলাকার মানুষজন কিন্তু গতকাল রাত থেকেই তারা বলছেন যে প্রশাসনের উদাসীনতা যেমন রয়েছে তার থেকে বেশি রয়েছে প্রশাসনের প্রত্যক্ষ মদত। প্রশাসন এই অবৈধ কাজ করতে চন্দ্রকান্ত বণিক এবং তার ভাই তুষার বণিককে তারা কিন্তু মদত করছিলেন এবং তার বিনিময়ে মোটা টাকা তারা মাসোহারা নিচ্ছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ করছেন এলাকার সাধারণ মানুষজন। এবং তাদের দাবি পুলিশ প্রশাসন এখানে মোটা টাকার মাসোহারা নিয়ে কার্যত মুখে কুলু পেটেছিল এবং এখানে তারা মাঝে মধ্যেই আসতো। এখানে বণিক বাড়িতে বসে বা পেছনের যে মাঠ আছে সেই মাঠে বসে তারা টাকা নিত, এখানে বসে খাওয়া দাওয়া করতো, এখান থেকে দামি মাছ মাংস তারা এখান থেকে নিয়ে যেত, অর্থাৎ উপঢৌকন দেওয়া হতো স্থানীয় থানাকে, তেমনটাও কিন্তু অভিযোগ করছেন এলাকার মানুষজন। এবং এই সমস্ত অবৈধ বাজি কারখানার একেবারে বলা যেতে পারে যে মাথা চাড়া দিয়ে উঠেছিল। আপাতত ধন্যবাদ প্রসেনজিৎ তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। এবার আমরা শুনবো যে এডিজি দক্ষিণবঙ্গ তিনি কি বলেছেন, শোনাবো আপনাদের। বাড়িটি চন্দ্রকান্ত বণিক, চন্দ্রনাথ বণিক এবং তুষার বণিক, এই দুজনের বাড়ি সেটা ছিল। এটা বণিক বাড়ি বলে পরিচিত। আমাদের প্রাথমিক যেটুকু ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের মনে হয়েছে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ হয়েছে এবং কিভাবে একটি গ্যাস সিলিন্ডারও বার্স্ট করেছে। ফরেন্সিক সায়েন্সের টিম তারা ওখানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন, তারা ঘটনাস্থল পরীক্ষা করে দেখবেন ঠিক কিভাবে আগুন লেগেছে। আগে বাজি থেকে আগুন লেগেছে, তারপরে গ্যাস সিলিন্ডার বার্স্ট করেছে, নাকি গ্যাস সিলিন্ডার বার্স্ট করে আগুন লেগে তারপরে মজুত রাখা বাজিতে আগুন লেগে তারপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঠিক সিকোয়েন্স অফ ইভেন্টস কি ছিল সেটা ফরেন্সিক সায়েন্সের টিম, তাদের বিশেষজ্ঞরা আসছেন, তারা ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের জানাবেন। তারপরে আমরা ঠিক নির্দিষ্টভাবে বুঝতে পারবো যে আগুনটা লাগলো ঠিক কিভাবে। 2022 সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল। 68.5 কেজি ফায়ার ক্র্যাকার্স তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এর আগে তার নিয়ে একটা কেস, একটা রেকর্ড আমরা পেয়েছি। আর কোনো রেকর্ড এর বিরুদ্ধে আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। যে মুহূর্তে পাবো অন্য কিছু রেকর্ড আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেবো। একটা জিনিস বুঝতে হবে যে দুর্ঘটনায় এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনার মাসুল তারাই দিচ্ছেন যারা আজকে ফেরার আছে, তাদের নিজেদের বাড়ির বাচ্চা, বাবা মা, স্ত্রী তারা মারা গেছেন। একটা বাজি ব্যবসায় এটা আমাদের মাথায় রাখতে হবে, এর সঙ্গে প্রচুর মানুষ জড়িত থাকে, একটা জীবিকা নির্বাহের ব্যাপার থাকে। কিন্তু কোথাও গিয়ে একটা সচেতনতার অভাব আমরা লক্ষ্য করছি। কয়েকটি যে ঘটনা ঘটেছে সাম্প্রতিক গতিতে, আমার বাড়িতে বা আপনার বাড়িতে আমি যদি পেট্রোল রাখি, সেখানে যদি দাহ্য পদার্থ কম্বাস্টেবল মেটেরিয়াল রাখি, সেখানেই গ্যাস সিলিন্ডার রাখি, সেখানেই রান্না করি, সেই খবরটা পুলিশের কাছে প্রত্যেকদিন পাওয়া সম্ভব নয়। আমি কি সতর্কতা রাখছি, আমি সেখানেই দেশলাই জ্বালাচ্ছি, এখানে বাচ্চা আছে, বয়স্করা আছেন, বৃদ্ধা মহিলা আছেন, সেইখানে আমি আমার দাহ্য পদার্থ রেখে সেখানে আমি গ্যাস সিলিন্ডার জ্বালাচ্ছি, সেখানে অন্য দাহ্য পদার্থ রাখছি। এটা তো সচেতনতার অভাব, দায়িত্ব জ্ঞানহীনতা। এটা কমপ্লিটলি বেসিক একটা ন্যূনতম সতর্কতার অভাব, যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় এই যারা ফেরার আছেন তারা এটা দিয়েছেন, তার জন্য এতগুলো প্রাণ এরকম মর্মান্তিকভাবে চলে। এই লাইসেন্স নিয়ে যেভাবে প্রশ্ন উঠছে, লাইসেন্স কি এভাবে সত্যি দেওয়া যায়? এ ব্যাপারে কি বলেছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম, শোনাবো আপনাদের। আমাদের রাজ্যে তো পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী, প্রশাসন মানে সরকারি প্রশাসন। পাথর প্রতিমা যে ঘটনার কথা বলছেন, আপনার বৈধ কাগজপত্র আছে, লাইসেন্স আছে। মানুষ মারার জন্য যে বোমা, সেটা তৈরি করার জন্য কোনো লাইসেন্স হয় না। গ্রিন বাজি তৈরি করার জন্য লাইসেন্স হয়। দরখাস্ত করার জন্য আপনাকে দরখাস্তের আগেই কি শর্ত পূরণ করতে হবে, কারখানার অনুমতি দিলে তখন আপনাকে কি কি শর্ত পূরণ করতে হবে, এবং আপনি যদি রিনিউ করতে চান তাহলে কি কি শর্ত পূরণ করতে হবে, সেটা সব বলা আছে। তো যে জায়গায় ঘটনার কথা বলছেন তাদের এরকম গ্রিন বাজি তৈরিরও কোনো পারমিশন আছে বলে তালিকায় নেই। তার মানে বিধায়ক যেটা বলছেন সেটা লোকে বিভ্রান্ত করার জন্য এটা হতে পারে যে পঞ্চায়েত বা পৌরসভা তাদের হয়তো একটা ট্রেড লাইসেন্স আছে, কিন্তু ট্রেড লাইসেন্স নিয়ে বাজি তৈরি করা তো দূরের কথা, বিক্রি করারও ব্যবসা করা যেতে পারে না। অতএব যেটা হয়েছে এখানে সেটা সম্পূর্ণ বেআইন। বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু, বিরতির পর নজর রাখবো পুলিশের তলব অগ্রাহ্য করা এবার অর্জুনের নামে গ্রেফতারি পরোয়ানা।
অর্জুনের নামে গ্রেফতারি পরোয়ানা, এই ইস্যু নিয়ে আমরা বেঙ্গল লাইনে একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। এবার বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো। আপনারা জানেন যে বিজেপি নেতা অর্জুন সিং তিনি তিনবার পুলিশি তলব এড়িয়েছেন এবং পুলিশের তলব অগ্রাহ্য করায় এবার অর্জুনের নামে গ্রেফতারি পরোয়ানা। বিজেপি নেতা অর্জুন সিংকে তিনবার নোটিশ তলব করেছে পুলিশ এবং আপনারা জানেন যে ইতিমধ্যে জগদ্দল কাণ্ডে যে বোমাগুলি কাণ্ডে সেই ঘটনায় কিন্তু পুলিশ অর্জুন সিং এর বাড়িতেও পৌঁছে গিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু অর্জুন সিং হাজিরা দেননি। এবার অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো পুলিশের তরফে। এবার কি এই গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে, এমনই কিন্তু প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, আমরা দেখেছি যে তিনবার পুলিশি তলব এড়িয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। এবার গ্রেফতারি পরোয়ানা জারি করার একটা আবেদন করা হলো পুলিশের তরফে। এবার কি তাহলে গ্রেফতারি পরোয়ানা জারি হতে চলেছে? দেখো, জারি হতে চলেনি, অলরেডি জারি হয়ে গেছে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা তিনি গত 26 তারিখ জগদ্দলের যে গুলি চালানো এবং বোমাবাজির ঘটনা ঘটেছিল অর্জুন সিং এর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে, স্বাভাবিকভাবে সেখানে কিন্তু একটি অভিযোগ এবং পাল্টা অভিযোগ উঠে এসেছিল। তৃণমূলের পক্ষ থেকে সোমনাথ স্যাম অভিযোগ করেছিল যে সামান্য শ্রমিক মেঘনা জুট মিলের শ্রমিকদের মধ্যে গন্ডগোলের জের এবং সেইখানে অর্জুন সিং দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে হামলা চালিয়েছে এবং সেই তার সপক্ষে একটি পুলিশ ভিডিও কিন্তু প্রকাশ করেছিল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে অর্জুন সিং দলবল নিয়ে যে বাড়ি থেকে বার হচ্ছে সিসিটিভি ফুটেজে, তাতে বেশ কয়েকজন রয়েছে যাদের হাতে বাঁশ লাঠি এই জাতীয় কিন্তু বিভিন্ন কিছু দেখা গেছে। তো স্বাভাবিকভাবেই পুলিশ সেই বিষয়টি জানার জন্য অর্জুন সিংকে তলব করেছিল জগদ্দল থানায়। প্রথম ভোর 4টে একটি মেল করা হয়, অর্জুন সিংকে সকাল 10টায় টাইম দেওয়া হয়। পরবর্তীকালে আরো একটি চিঠি এসে দেওয়া হয়, দুপুর 2টোয় দেখা করতে বলা হয়। কিন্তু অর্জুন সিং পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তিনি কোনো অবস্থাতেই থানায় কিন্তু দেখা করতে যাবেন না, যে কারণে তিনি যাননি থানায়। পরবর্তীকালে সন্ধ্যার দিকে কিন্তু দেখা গেল যে জগদ্দল থানার যিনি আইও ইনভেস্টিগেশন অফিসার তিনি পুলিশের একটা টিম নিয়ে অর্জুন সিং এর বাড়িতে আসেন এবং অর্জুন সিং এর সাথে ঘরে বসে কথাবার্তা বলেন এবং জিজ্ঞাসাবাদ করেন। পরে অর্জুন সিং অবশ্য জানিয়েছিলেন যে একই কথা বারবার জিজ্ঞাসা করা হয়েছে যে সেদিন রাতে কোথায় ছিলেন। অর্জুন সিং কিন্তু প্রথম থেকেই জানাচ্ছেন যে যখন ঘটনাটি ঘটেছিল সেই সময় তিনি বাড়িতেই বসেছিলেন। বোমা এবং গুলির আওয়াজ পাওয়ার পর তিনি ঘটনাস্থলে যান এবং গিয়ে কয়েকজনকে সেখান থেকে পালিয়ে যেতে দেখা যায়। পরে অবশ্য পুলিশ একটি সুমোটো মামলা করেছিল 28 তারিখ, সেটা হচ্ছে 18 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলরের পুত্র, তৃণমূলের কাউন্সিলর, তার পুত্র নমিত সিং এবং তার এক সহযোগী, তাদের হাতে ইনলিগাল আর্মস দেখা গেছে। সেই মতো পুলিশ কিন্তু একটু সুমোটো মামলা করেছিল। এর পরেই কিন্তু জগদ্দলের বিধায়ক সোমনাথ স্যাম আবারও বিস্ফোরক হয়েছিল এবং সোমনাথ স্যাম পরিষ্কার যেটা বিস্ফোরক হয়ে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন যে অর্জুন সিং যে ঘটনাস্থলে গেছে তার ফুটেজও আছে, আর নমিত সিং এর যে ফুটেজ দেখানো হয়েছে আমরা তো এর মধ্যে দেখেছি যে ইতিমধ্যে কিন্তু গ্রেফতারি এড়াতে অর্জুন সিং তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তিনি কিন্তু বারবার বলে আসছিলেন যে তাকে মিথ্যে ফাঁসানো হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমি সেটাই বলছি। অর্জুন সিং বারবার দাবি করছিলেন যে তিনি বোমা এবং গুলির শব্দ পাওয়ার পর ঘর থেকে বার হয়েছেন, তার আগে তিনি ঘরের মধ্যেই ছিলেন এবং সেটা নিয়েই পুলিশ তদন্ত করছে এবং সেই বিষয়টা প্রমাণ করার জন্য অর্জুন সিং এর কাছে তার বাড়ির সিসিটিভি ফুটেজে চাওয়া হয়েছিল। এরপর পুলিশ, জগদ্দল থানার পুলিশ যেহেতু অর্জুন সিংকে একাধিকবার ডেকে পাঠিয়েছিল তিনি কিন্তু ডাকে সাড়া দেননি এবং ঘটনায় যেহেতু ইতিমধ্যেই জগদ্দল থানায় অভিযোগ দায়ের হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে 4জনকে গ্রেফতারও করেছে পুলিশ এবং অর্জুন সিংকে ডেকে পাঠিয়েছে। তাই অর্জুন সিং না যাওয়াতে এই সমস্ত বিষয়টি নিয়ে পুলিশ কিন্তু ব্যারাকপুর আদালতের দ্বারস্থ হয়। ব্যারাকপুর আদালতের দ্বারস্থ হলে ব্যারাকপুরের মহামান্য আদালতের বিচারপতি অর্জুন সিংকে গ্রেফতারি করার নির্দেশ দিয়েছে বলে আমরা খবর পাচ্ছি। তবে অর্জুন সিং কিন্তু আজকেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু হাইকোর্টে আজকে কোনো কাজে অর্জুন সিং সূত্রে যা খবর হাইকোর্টে আজকে আইনজীবীদের কোনো কর্মবিরতি বা কাজ না হওয়ার কারণে হয়তো অর্জুন সিং এর এই আপিলটা কিন্তু জমা হয়নি। আগামীকাল আবার হাইকোর্টের দ্বারস্থ হবেন এমনটাই জানিয়েছেন ভাটপাড়ার যে জগদ্দলের নেতা বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে ইতিমধ্যে জানিয়েছেন যে অর্জুন সিংকে হেনস্থা করার জন্যই, যেহেতু সামনে রামনবমী, সেই রামনবমীতে বিশাল মিছিল বার হবে ভাটপাড়া জগদ্দল অঞ্চলে, তাতে যাতে অর্জুন সিং নেতৃত্ব দিতে না পারে তার জন্যই কিন্তু
এই অর্জুন সিংকে গ্রেফতার কিন্তু করছে। মাসুম, তৃণমূল অর্জুন সিং এর উস্কানিতে ওপর এই যে গ্রেফতারি চাপ পরোয়ানা জারি বাড়লো হয়েছে। সেটা তো বলাই যায়। অবশ্যই, যেহেতু অর্জুন সিং কিন্তু চাপ বাড়লো এবং অর্জুন সিং এই মুহূর্তে এখানে নাই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্জুন সিং এর সাথে দেখা করতে কয়েকদিন আগে তার বাড়িতে এসেছিলেন এবং তারপরেই কিন্তু অর্জুন সিং এখান থেকে বাড়ি থেকে বার হয় এবং তিনি সূত্রের খবর আছে তিনি এই মুহূর্তে দিল্লিতে আছেন। দিল্লিতে নিজের রাজনৈতিক কাজ এবং নিজের কিছু কাজের জন্য সেখানে একদমই। রয়েছেন। তবে যেহেতু এই মুহূর্তে ভাটপাড়া বা জগদ্দলে নাই, সেই কারণেই কিন্তু এই ঠিকই। মুহূর্তে পুলিশ গ্রেফতার করতে পারছে না। তবে পুলিশ কিন্তু গ্রেফতার করার জন্য ইতিমধ্যেই নির্দেশ পেয়ে গেছে। ধন্যবাদ মাসুম। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। আমরা শোনাবো আপনাদেরকে বিজেপি নেতা প্রিয়াঙ্ক পান্ডে কি বলছেন এ বিষয়ে। আমি শুনেছি এমডি লালু বলে একজন ছেলে, তাকে যে বাড়িতে থাকতো, যার সাথে থাকতো, তারই বাড়ির একজন ছেলে তাকে, তার সঙ্গে কিছু দ্বন্দ্ব হয়েছিল, তাকে পিটানোর পর জানা গেছে যে সে মারা গেছে। এই খবরটাই আমরা পেয়েছি। তারপর ওর বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছি, কিন্তু কোনো সম্পর্ক এখন অবধি করতে পাইনি। তো আমি এইটুকু বলতে পারি, আজকে দিনে শুধু ভাটপাড়া নেই, পুরো ব্যারাকপুরে মানুষের মনে আর কোনো ভয় নেই। মানে কে কখন কাকে মেরে দেবে, কখন কি করে দেবে, কি হয়ে যাবে, কোন রকম ঘটনা ঘটে যাবে, তার কোনো গ্যারান্টি নেই। বেঙ্গল লাইনের এবার পরবর্তী ইস্যু। বিরতির পর থাকছে নদী থেকে বালি নয়, হাত ডোবাতেই উঠে এলো কার্তুজ। বেঙ্গল লাইনে এখন একটা ব্রেক নিয়ে আবারও ফিরছি আলোচনার সঙ্গে থাকুন। বেঙ্গল লাইনের এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, একেবারে যে নদীতে এতদিন মাছ পাওয়া যেত সেই নদী থেকে উঠে আসছে কার্তুজ। ইসলামপুরের ঘটনা, নদী থেকে বালি নয়, হাত ডোবাতেই উঠে এসছে কার্তুজ। উত্তর দিনাজপুরের ঘটনার দিকে আমরা নজর রেখেছি। ইসলামপুরের ঘটনা, খবরগাঁও এলাকায় যে ঘটনা ঘটেছে, যে নদীতে হাত দিলে বালি উঠত কিংবা মাছ ধরা হতো সেই নদী থেকে, কিন্তু সেই নদী থেকে এবার কার্তুজ উঠছে এবং একটা দুটো নয়, 40 থেকে 50 রাউন্ড কার্তুজ উঠে আসছে। সত্যি বিস্ময়কর ঘটনা। কিভাবে এলো, কোথা থেকে এলো এই কার্তুজ, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অলিপ মিত্র। অলিপ, সত্যি একটা ভয়ঙ্কর ঘটনা, বিস্ময়কর ঘটনা। যেভাবে নদীতে মাছ উঠতো কিংবা হাত দিলে বালি উঠে আসতো, সেখানে একটা দুটো নয়, 40 থেকে 50 রাউন্ড বন্দুকের কার্তুজ উঠে আসছে। কি বলছে প্রশাসন এ বিষয়ে? সানন্দা, দিনভর কিন্তু এই বিষয়টি চর্চা হওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো কিন্তু বক্তব্য উঠে আসেনি। কারণ প্রশাসন চাইছে যে এটাকে আড়াল করার। এতগুলি গুলি, যে গুলি পুলিশ ব্যবহার করে থাকেন, এটা হচ্ছে রাইফেলের গুলি, 303 গুলি, যে গুলি শুধুমাত্র পুলিশের জন্য ব্যবহার করা হয়। এবং দুষ্কৃতীরাও কিন্তু এই গুলি দেখা যায় যে বিভিন্ন সময় ওয়ান শাটারে ব্যবহার করা হয়। এই গুলির একটি যদি মানুষের শরীরে লাগে তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য। এবং সেই গুলি একটা দুটো নয়, একের পর এক নদীর মধ্যে থেকে পাওয়া গেল। কোন নদী? দোলনচা নদী, যে নদী কিন্তু দাড়িভিট থেকে সামান্য দূরে। এই নদী কিন্তু একদিকে যেরকম বিহারের কাছাকাছি, আবার অন্যদিকে কিন্তু বাংলাদেশ সীমান্তেরও কাছাকাছি। কিন্তু প্রশ্ন উঠছে, এত সংখ্যার গুলি একসাথে এক জায়গায় কে বা কারা ফেললো, কিভাবে এখানে এলো? গুলিগুলি যে খুব বেশি দিনের পুরাতন তাও না, কিন্তু যারা এক্সপার্ট তাদের বক্তব্য যে এই গুলিগুলি হতে পারে খুব বেশি হলে 1 বছরের পুরাতন। অর্থাৎ 1 বছরের মধ্যেই এই গুলিগুলি কিন্তু সেখানে এসেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু এত সংখ্যায় গুলি কোথা থেকে এলো এবং সেই গুলি কে বা কারা ফেললো, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। যেখানে এক একটি গুলি এমনি খোলা বাজারে যেগুলো দুষ্কৃতীরা বিক্রি করে এইসব গুলি, সেগুলো কিন্তু বিভিন্ন চড়া দামে এইসব গুলি বিক্রি হয়। বিহারের কাছ থেকে কখনো কখনো আসে, কখনো বাংলার যে বিভিন্ন প্রশাসনের কাছ থেকে হারিয়ে যাওয়া গুলি, সেই সব গুলি কিন্তু এখানে সংগঠিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই গুলি নিয়ে কে বা কারা বক্তব্য দিবে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। এদিকে সাধারণ মানুষের বক্তব্য যে
কি ভয়ানকভাবে এইসব এলাকায় মানুষের কাছে আগ্নেয়াস্ত্র থাকছে এবং কত সংখ্যক আগ্নেয়াস্ত্র, যেখানে আগ্নেয়াস্ত্র বানানো সম্ভব কিন্তু গুলি কিন্তু যে সরকারি যেখানে কারখানা সেখান থেকে ছাড়া গুলি তৈরি হওয়া সম্ভব না। ফলে সরকারি জায়গা থেকেই যে এইসব গুলি আসছে সেসব কিন্তু কোন রকম ভাবে কোনো দ্বিমত থাকতে পারে না। ফলে এইসব প্রশ্ন কিন্তু একভাবে পরিষ্কার যে সানন্দা যে কার্তুজ থাকে তখন তারা এই পরিস্থিতির সম্মুখীন হয় এবং সেখানে তুমি বলছো যে এটা কতটা মারাত্মক যে একজন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, সেখানে প্রশাসনের কোনো প্রতিক্রিয়া নেই। প্রশাসন কি একেবারেই কিছু এতটাই উদাসীন যে তারা এই পরিস্থিতির সাপেক্ষে কি পদক্ষেপ করবেন সে বিষয়েও তারা মুখ বুজে আছেন, তারা কিছু বলছেন না? সানন্দা, প্রথমে যখন সকালে গুলি পাওয়া যায় সেই সময় কিন্তু যারা পেয়েছিল তারা প্রথমে ওই নদীতে স্নান করতে নেমে হাঁটু জল তাদের, সেই হাঁটু জলের নদীতে স্নান করতে নেমে তারা কিন্তু প্রথমে পায়ে খোঁচা খায় এবং তারপর থেকে সেই গুলি তারা তুলতে শুরু করে। এক এক করে যখন গুলি তুলতে শুরু করা হলো দেখা যাচ্ছে যে একের পর এক সেখান থেকে গুলি পাওয়া যাচ্ছে। এরপর ইসলামপুর থানায় খবর গেল, ইসলামপুর থানা থেকে পুলিশ এলো, পুলিশের সামনে কিন্তু দেখা যাচ্ছে যে আরো সংখ্যক গুলি উঠে আসছে। এখন প্রশ্ন আসছে যে এখানে কি আরো গুলি আছে, শুধু কি গুলি আছে না আগ্নেয়াস্ত্র অন্যান্য আগ্নেয়াস্ত্র রয়েছে, সব নিয়ে কিন্তু প্রশ্ন আসছে। কিন্তু এর উত্তর প্রশাসনের পক্ষ থেকে মানে একবারের জন্য মুখ খোলা হচ্ছে না। সানন্দা, অলিভ, এরই পাশাপাশি তোমার কাছে জানতে চাইবো যে যেখানে ঘটনাটা ঘটেছে ইসলামপুরের খবরগাঁও এলাকার পাশেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছে যে কোথা থেকে এলো এই সব কার্তুজ, সেটা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। অলিভ, একদমই তাই সানন্দা, শুধু ভারত বাংলাদেশ সীমান্ত নয়, এর কিন্তু অন্যদিকে ঠিক প্রায় সমদূরত্বেই যে আমাদের এখানে রয়েছে বিহার বর্ডার, সেই বিহারও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ একদিকে বিহার, অন্যদিকে বাংলাদেশ, কিন্তু এত সংখ্যক গুলি পাওয়া যাচ্ছে, একের পর এক গুলি উঠছে এবং মাছের মতন যেখানে মাছের বদলে গুলি উঠছে, এটা কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা। এবং যেটা প্রশাসনিক যারা এক্সপার্ট যারা, তাদের বক্তব্য কিন্তু এই গুলিগুলি খুব বেশি দিনের পুরাতন না, অনেক বেশি দিন ধরে যদি নদীতে গুলি পড়ে থাকতো তাহলে গুলিগুলি আরো বেশি ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু সেই যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখে মনে করা যেতে পারে যে এটা সর্বোচ্চ 1 বছর সময়ের গুলিগুলি হতে পারে। সানন্দা, ধন্যবাদ অলিভ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অলিভ মিত্র। স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। এটা দেখে আতঙ্কিত, এখানে গুলি পাওয়া যাচ্ছে, ছেলে পেলে বাইরে চান করছে, ক্রিকেট খেলতে আসছে, কালকে সন্ধ্যাবেলা থেকে করতেছি আমরা স্যার। সবাই পাবলো এক এক করে গুলি। দেখো কতগুলো গুলি পেয়েছেন স্যার, জানি না কতগুলো পাচ্ছে, ওই যে জড়ো করছে রতন কর্মকার, কতটা হবে তা 30-40 জন, মোটামুটি 30-40টা হবে গুলি। ভয় পাচ্ছেন আপনারা কি? না ভয় আর কি স্যার, আপনারা দেখেন, ওই জন্য আমরা পুলিশকে রিপোর্ট করলাম, আপনারা মিডিয়া আছে, মিডিয়াতে রিপোর্ট করলো। সন্ধ্যাবেলায় কিছু ছেলে পেলে ক্রিকেট খেলতে আসছিল, ছোট ছোট বাচ্চাগুলা, ওরা নদীতে চান করার জন্য নামছিল। একজনকার পায়ের গুলিটা দেখতে পায়, পায়ের মধ্যে লাগছিল, ওঠাই দেখছে যে এটা কি, তো অনেকগুলো লোক বললো যে গুলি এটা, তো অনেক খোঁজাখুঁজি পড়লো, অনেকগুলো গুলি পাওয়া গেল, মোটামুটি আপনার 40-50। বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু, শিলিগুড়ি উত্তরকন্যা সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার নাবালিকার দেহ। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরকন্যা সংলগ্ন জঙ্গলে, নাবালিকার দেহ উদ্ধারে চাঞ্চল্য তৈরি হয়েছে। এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, উত্তরকন্যার সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার নাবালিকার দেহ এবং তাকে ঘিরে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে যে কিভাবে উত্তরকন্যা সংলগ্ন জঙ্গলে কিভাবে নাবালিকার দেহ পাওয়া গিয়েছিল, এ নিয়ে কিন্তু একটা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আপনাদের দেখাচ্ছি সেই ছবি। নাবালিকার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য উত্তরকন্যা সংলগ্ন জঙ্গল এবং সেখান থেকেই উদ্ধার নাবালিকার দেহ। উত্তরকন্যার কাছে রাস্তার পাশেই একটি জঙ্গল থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার। মৃত সেই নাবালিকার বয়স 14 বছর, ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়া এলাকার বাসিন্দা।
এবং জানা যাচ্ছে যে আজ দুপুর নাগাদ বান্ধবীদের সঙ্গে বাড়ি থেকে 3 বাত্তি মোড়ে বিরিয়ানি খাবার নাম করে বেরিয়েছিল এই নাবালিকা। তবে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, তারপরে তিনি সেই মেয়েটি বাড়ি না ফেরায় কিন্তু চিন্তাগ্রস্ত হয় পরিবারের লোকজন। শুরু হয় মেয়ের খোঁজ। এরপর হঠাৎই সেই নাবালিকার বয়ফ্রেন্ড নাবালিকার পরিবারকে ফোন করে এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানায়। পরে নাবালিকাকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসা হয়। তারপরেই সেই নাবালিকাকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে। ঘটনায় শুনে কান্নায় ভেঙে পড়ে নাবালিকার পরিবার। কিন্তু তদন্ত শুরু হলে প্রশ্ন যে কিভাবে এই মেয়েটি উত্তরকন্যার পার্শ্ববর্তী সেই জঙ্গলে এসে পৌঁছলো। তাহলে কে বা কারা তার এরকম একটা পরিণতি করলো, এরকমই কিন্তু একটা ধোঁয়াশা রয়ে যাচ্ছে পরিবারের লোকজন। কিভাবে কেনই বা তার বয়ফ্রেন্ড জানালো, কি বলছেন পরিবারের সদস্যরা, শোনাবো আপনাদেরকে। আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি যে হাত মুখ খুব সাদা হয়ে গেছে, গলার এখানে কেমন দাগ। আমরা তো এখন অতটা জানি না, আন্দাজ করতে পারতেছি না যে কি হয়েছে, কথা বলছি না। তারপরে এসে সিভিলে ভর্তি করলাম। তারপরে বললো যে ও মানে অনেকক্ষণ গলার অনেকক্ষণ আগেই মারা গেছে। ও আমরা আনার আগে অনেকক্ষণ আগে মারা গেছে। ও উদ্ধার হলো কোথায়, মানে সাইডে কোথাও? আমরা কোথা থেকে ছেলেটা আনছি আমরা জানি না। আমাকে ফোন করছে তো বললো যে দিয়া ওর মাকে ফোন দাও। ওর মা ও একদম কথাবার্তা কিছু বলতে পারছে না। তা আমরা বললাম যে তুমি বয়ফ্রেন্ড, ওকে বাড়ির সামনে আইনে দাও, তোমাদের তো কথাবার্তা জানি বাড়িতে, ওকে বাড়ির সামনে আইনে দাও। আমরা তারপরে দেখি তো অর্ধেক বাড়ির সামনে আনলো, তখন দেখি খুব মানে কথাবার্তা কিচ্ছু বলতেছে না। তারপরে আমরা বললাম তাহলে মাকে বলবো, চিন্তা করবে। আমরা সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে যে ভর্তি করি। তারপরে এই যে সিভিলে নিয়ে আসার পর বললো যে অনেকক্ষণ আগে। কিভাবে মৃত্যু হলো নাবালিকার, তাই নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের লোকেরা তারা কি বলছেন আপনাদের শোনালাম যে কিভাবে অনেকক্ষণ আগেই নাকি সেই নাবালিকার মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছিলেন চিকিৎসকরা। তাহলে কখন মৃত্যু হলো তা এ নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠছে। কে বা কারা এরকম একটা পরিস্থিতি তৈরি করলো? উত্তরকন্যার পার্শ্ববর্তী সেই জঙ্গলে এসে কিভাবে পৌঁছলো এই নাবালিকার দেহ? কে বা কারা তার এমন পরিণতি করলো, তারই কিন্তু তদন্ত শুরু হয়েছে। নাবালিকার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। শিলিগুড়ির উত্তরকন্যার কাছেই রাস্তার পাশে একটি জঙ্গল থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার এবং যাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। নাবালিকার বয়স 14 বছর বলে জানা গিয়েছে। বেঙ্গল আইনের পরবর্তী ইস্যু, বিরতির পর যে ইস্যুতে নজর রাখবো, ফেরির ভাড়া বৃদ্ধি ঘিরে তুলকালাম, জনতা পুলিশ ধস্তাধস্তি। সরকারি ফেরিঘাটে ভাড়া বাড়ানো নিয়েই আমরা নজর রাখবো। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে জনতা পুলিশ ধস্তাধস্তি। হঠাৎ করেই কেন দ্বিগুণ করে দেওয়া হলো ভাড়া, এ নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে। বেঙ্গল আইনের পরবর্তী ইস্যুর দিকে আমরা নজর রাখবো একটা ব্রেকের পর, সঙ্গে থাকুন। বেঙ্গল আইনের এবার যে ইস্যুতে নজর রাখবো, সরকারি ফেরিঘাটে ভাড়া বাড়ানো নিয়ে বিক্ষোভ যাত্রীদের। ফেরির ভাড়া বৃদ্ধি ঘিরে তুলকালাম পরিস্থিতি, জনতা পুলিশ ধস্তাধস্তি। যে ছবির দিকে আমরা নজর রেখেছি, পূর্ব বর্ধমানের নসরতপুর ফেরিঘাট, যেখানে হঠাৎ করেই কিন্তু ভাড়া দ্বিগুণ করে দেওয়া হলো এবং তা নিয়ে কিন্তু সাধারণ জনতা এবং পুলিশের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সাধারণ মানুষ বিক্ষোভ দেখালে তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। কি এমন হলো যার জন্য বিজ্ঞপ্তি ছাড়াই হঠাৎ করে সরকারি ফেরিঘাটে এভাবে ভাড়া দ্বিগুণ করে দেওয়া হলো? আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, যে পরিস্থিতি তৈরি হলো যে সরকারি ফেরিঘাটে এভাবে দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করে দেওয়া হলো, যেখানে 5 টাকা ছিল সেখানে 10 টাকা করে দেওয়া হলো, এভাবে কিন্তু একের পর এক ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। হঠাৎ করে বিজ্ঞপ্তি ছাড়া কেন এইভাবে ভাড়া বৃদ্ধি করা হলো, কি বলছে প্রশাসনের বিষয়ে? দেখো, যেটা জানতে পারা গেছে যে এই যে ভাড়া বৃদ্ধি, এই গোটা যে ফেরিঘাট রয়েছে সেগুলি জেলা পরিষদ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের তত্ত্বাবধানেই পরিচালিত হয় এবং যারা ফেরিঘাট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে ফেব্রুয়ারি মাস থেকেই এই ভাড়া বৃদ্ধির
নির্দেশিকা জারি হয়েছিল এবং সেরকমই একটা নির্দেশ ছিল, কিন্তু যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল সেই বিষয়টার দিকে তাকিয়েই ভাড়া বাড়ানো হয়নি, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরই যথারীতি ভাড়া বৃদ্ধি শুরু হয় এবং ভাড়া বৃদ্ধি যে নির্দেশিকা ছিল সেই মতো তারা কার্যকর করেন 1 এপ্রিল থেকে, অর্থাৎ আজকের দিন থেকে। কিন্তু যেটা দেখা গেল যে সকাল থেকেই যখনই তারা দেখেন ফেরিঘাটে এসে, যখন যারা যাত্রী ছিলেন, যারা যাতায়াত করেন, যারা এলাকার মানুষজন আছেন, তারা দেখেন যে ভাড়া একেবারে দ্বিগুণ হয়ে গেছে। 5 টাকার জায়গায় 10 টাকা, 6 টাকার ভাড়া হয়েছে 12 টাকা। এইভাবে ভাড়া দ্বিগুণ হওয়াতেই তারা ক্ষোভে ফেটে পড়েন, ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফেরিঘাটের অফিসে তারা গিয়ে একেবারে সবাই মিলে ধাওয়া করে, ফেরিঘাটের গেট বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছালে আরো উত্তেজনা তৈরি হয়, পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে গোটা বিষয়টি, এবং এরপরই জনতা এবং পুলিশের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। যেটা স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে পুলিশ লাঠিচার্জ করাতেই সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু যেটা এখনো পর্যন্ত যেটা জানতে পারা গেছে যে মূলত এই যে ভাড়া বৃদ্ধি, তারা কৃষি প্রধান এলাকা, এই এলাকাগুলি এবং পূর্ব বর্ধমানের এই নাদনঘাটের নসরতপুর পঞ্চায়েতের মনমোহনপুর ঘাট নামে মানুষ এই ফেরি থেকে যাতায়াত করে, সেখানে হঠাৎ করে বিজ্ঞপ্তি ছাড়া এরকম একটা দ্বিগুণ ভাড়া বৃদ্ধি। বিধান, তুমি সঙ্গে থাকো। বিধান, আমরা দেখছি যে কিভাবে কিন্তু সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে একটা বাদানুবাদ তৈরি হয়েছে এবং তৈরি হয়েছিল এবং বিক্ষোভ দেখাচ্ছিল তারা, এবং তারপরেই কিন্তু আমরা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে পুলিশ লাঠিচার্জ করে। এই যে ফেরিঘাটটা, সেটা কিন্তু নিত্য যাতায়াতের পথ সাধারণ মানুষের কাছে। সেক্ষেত্রে সাধারণ মানুষকে হঠাৎ বিজ্ঞপ্তি ছাড়াই এভাবে 1 টাকা 2 টাকা নয়, দ্বিগুণ ভাড়া বৃদ্ধি, তাতে তো অসুবিধায় পড়ছেন সাধারণ মানুষ। যেখানে সরকারি বাসের ভাড়া এভাবে কয়েক বছরেই আমরা দেখেছি যে বৃদ্ধি হয়নি, সেখানে হঠাৎ করে এই সরকারি ফেরিঘাটের ভাড়া এভাবে দ্বিগুণ বাড়াবার মানে কি? দেখো, যেটা এখনো পর্যন্ত জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যারা ফেরিঘাট পরিচালনা করেন তারা যেটা বলেছেন যে এই ফেরিঘাট পরিচালনা করতে গিয়ে তাদের যে খরচা হয়, তাদের যে ধরনের পরিকাঠামো বজায় রাখতে যে খরচ হয়, তার জন্যই মূলত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং এই ভাড়া বৃদ্ধির ফলে একদিকে যেমন সামান্য পরিমাণ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। যাত্রীরা কি বলছেন শোনাবো আপনাদের। ওই পারেও আবার আসার সময় 6 টাকা ভাড়া দিতে হবে। ভাড়া বেড়েছে, তাই তো? ভাড়া বাড়াচ্ছে। কি বলছেন এখন? কি বলছে, এটা তো সম্ভব নয়। কাউকে আমি তো হয়তো দিলাম, আর সরকার হিসাবে তো আর 5টা লোক আরো তো পারে দুস্থ লোক আছে, তারাও তো এত ভাড়া দিতে পারবে না। ধরো অনেকজনই আসে, ধরো বাচ্চা নিয়ে, তাদেরও তো ভাড়া দিতে হবে, তাহলে তাদেরও তো সেই 5 টাকা করে দিতে হবে সেই বাচ্চাগুলোকে। এ সম্ভব এরকম ভাড়া বাড়ানো? অসম্ভব। বেঙ্গল লাইন এখন এই পর্যন্তই। প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন বাংলার যে খবরগুলো ঘটছে, প্রতি মুহূর্তে আপনাদের আপডেট দিতে থাকবো আমরা এই বেঙ্গল লাইনে। প্রতিদিন সন্ধ্যে 7টায় অবশ্যই সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন বেঙ্গল লাইনকে। এরপর দেখুন নেশন টাইম পম্পির সঙ্গে।